যে কথাটা বলেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি, আমরা একটা ট্রেনিং ক্যাম্প করছিলাম পৃথিবীর থেকে গুয়াহাটিতে। তখন আমারও বয়স কম, উনি আমাদেরকে বলেছিলেন, একটা গল্প বলেছিলেন। উনি বললেন আমাদেরকে একদিন নাকি ওনার কাছে একজন খুব বিশিষ্ট সাংবাদিক এসেছিলেন, এসে জিজ্ঞাসা করেছিলেন, বাজপেয়ীজি আপনি তো কবি, বহুদিন রাজনীতিতে আছেন, এখন আপনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলুন এই রাষ্ট্রের ভবিষ্যৎ কি। উনি আমাদেরকে বললেন, উনি নাকি জবাব দিয়েছেন, বলে রাষ্ট্রের ভবিষ্যৎ যদি দেখতে চাও প্রাইম মিনিস্টার অফিসে তৈরি হয় না, সেটা কোনো মন্ত্রী অফিসে তৈরি হয় না। রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয় স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, যেখানে যুবক যুবতীরা আছে সেখানে তৈরি হচ্ছে রাষ্ট্রের ভবিষ্যৎ। এবং তাদের চোখে দেখা যায় রাষ্ট্রের ভবিষ্যৎ, সেটা প্রাইম মিনিস্টার অফিসে তৈরি হয় না। তাই যখন আমি সুযোগ পাই আমি আসি স্কুলে, বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে কথা বলার জন্য, দেখার জন্য আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এবং দেখে আমার ভালো লাগে। আজকের ছাত্রছাত্রীরা অনেক বেশি হবে, অনেক বেশি সচেতন আমাদের থেকে। আজকে ইন্টারনেট আছে, টিভি আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, এটা আমাদের সময় ছিল না। তারপর আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলি, অনেকজনে ভাবে আমরা কলকারখানা, বড় বড় ফ্যাক্টরি, গাড়ি, অ্যাটম বম, হাওয়াই জাহাজের কথা বলছি, কিন্তু আত্মনির্ভর ভারত শুরু হয় কি দিয়ে? সাংস্কৃতিক সচেতনতা। মানুষ যখন বা যুবক যুবতীরা যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান দেবে, সচেতন হবে, সেটাই প্রত্যক্ষ পদক্ষেপ আত্মনির্ভর ভারতের। বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি দেখেছি একটা প্রবণতা ছিল ত্রিপুরা রাজ্যে, কিউবা থেকে ইউথ আইকন, রাশিয়া থেকে ইউথ আইকন, চায়না থেকে ইউথ আইকন, ল্যাটিন আমেরিকা থেকে ইউথ আইকন, সেটাও বাস্তব, সেটাও বাস্তব। ভারতবর্ষে যেখানে স্বামী বিবেকানন্দ আছেন সেখানে ইউথ আইকন দরকার নেই, আমাদের নিজে ইউথ আইকন আছে। ত্রিপুরায় যে মহারাজা বীর বিক্রম ছিলেন, উনি একজন ইউথ আইকন। সুতরাং কিউবা থেকে নিয়ে এসে মূর্তি স্থাপন করা, চীনের কোন নেতার মূর্তি স্থাপন করা ইউথ আইকন হিসাবে, সেটা ভারতবর্ষের দরকার নেই। যে পার্টি থেকে আমি আসি, সে পার্টির প্রথম মূল আইডিওলজি হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। আমরা বলতে পারি রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদ শুরু হয় যখন আমরা নিজের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে পারি। আর আমরা সংস্কৃতি আমরা বলি আমাদের ভাষায়, বা সংস্কৃতিও বলি সংস্কৃতি। সংস্কৃতি গুলো ইংরেজি অর্থ নেই। ইংলিশে বলতে গেলে আমরা কি বলবো? কালচার। কালচার শব্দ ছোট শব্দ, কালচার শব্দ আসে ওই ল্যাটিন শব্দ কালচার থেকে, ফলোইং। আর সংস্কৃতি আসে মূল্যবোধ, দুটো জিনিস। যেমন ধর্মকে অনুবাদ করা যায় না, ধর্মকে অনুবাদ করতে গেলে আমরা কি বলবো ইংলিশে? রিলিজিয়ন। রিলিজিয়ন কিন্তু ধর্ম না, ধর্ম শব্দই আছে, যে মূল্যবোধ যে মনটাকে ধারণ করে সেটাই ধর্ম। সংস্কৃতি এরকম একটা শব্দ যার ইংলিশ অনুবাদ করা যায় না। সংস্কৃতি হল ভারতের যে মূল্যবোধ,
ভারতের চিন্তাধারা, ভারতীয় ওয়ে অফ লাইফ, সেটাই ভারতের সংস্কৃতি, আর সেটাই হবে আমাদের আত্মনির্ভরের ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। ফ্যাক্টরি দরকার, কারখানা দরকার, ব্রেইন দরকার, সব কিছু দরকার। এর চেয়ে বড় দরকার সাংস্কৃতিক সচেতনতা। আমরা তখনই আত্মনির্ভর হতে পারবো যখন আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতি বুঝতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ভালো ভারতবাসী হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার। ভালো ডক্টর হতে পারে, ভালো সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু ভালো নাগরিক হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার। তাই আজকে ইউথ ফেস্টিভ্যাল, আমি আশা করবো এই ইউথ ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতির প্রতি, ভারতীয়তার প্রতি আকর্ষিত হব। আজকে একটা আছে, পশ্চিম থেকে আসলেই সেটা সুন্দর হয়ে যায়। ভারতের জিনিসই, ভারতের চিন্তাধারায় আসতে হবে আমেরিকার থেকে, তখন হাততালি থাকে। ভারতের চিন্তাধারায় আসতে হবে লন্ডন থেকে, তখন হাততালি থাকে। সেটাকে আমাদের বুদ্ধি করতে হবে। আগে ইউথ ফেস্টিভ্যাল হতো, ইউথ ফেস্টিভ্যাল হলেই থাকতো, কিন্তু আজকে ইউথ ফেস্টিভ্যাল একটা মানে আছে। এই সরকার আসার পরে যে সরকারের প্রধান আইডিওলজি হলো সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, সুতরাং ইউথ ফেস্টিভ্যাল অনেক গুরুত্ব আছে। আসলে যুব উৎসবের অর্থটা কি, যুব উৎসব করার পেছনে কারণটা কি, এটার সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। কারণ আমরা গতানুগতিকভাবে যা করে চলেছি ঠিকই আছে, সেটা ক্যালেন্ডার ওয়াইজ হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে যাকে ঘিরে এই যুব উৎসবের আয়োজন আমরা বিশেষ করে 12ই জানুয়ারি এই দেশের মহান রাষ্ট্রদূত বলি, যৌবনের প্রতীক বলি, আর এই দেশকে যিনি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন সেই স্বামী বিবেকানন্দের চিন্তা, চেতনা, ধারণা, দর্শন সবকিছু নিয়ে আমরা এই যুব উৎসব করে থাকি। যেহেতু এখানে উল্লেখ করেছেন ক্রীড়ামন্ত্রী হিসেবে একটা সময় ছিলাম, সৌভাগ্যবশত ত্রিপুরা রাজ্যের প্রথম ক্রীড়া দপ্তর তৈরি হয়েছিল। আমার দুটো লক্ষ্য ছিল, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা ত্রিপুরাতে কিছু ছিল না, কোনো স্টেডিয়াম ছিল না, ভালো খেলার মাঠ ছিল না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে ইডিওলজি অথবা ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট যুবকদের মধ্যে যেটা হওয়া অত্যন্ত দরকার ছিল। কারণ এই যৌবন জল তরঙ্গ যদি সমাজের কাজে না আসে, দেশ গঠনের কাজে না আসে, রাজ্য গঠনের কাজে না আসে, তাহলে এটা অপচয় হয়। এই শক্তিটা আজকে যদি কনস্ট্রাকটিভ ওয়েতে আজকে সেটা দেশের কাজে লাগে, সমাজ সচেতন হয়, তাহলেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে এবং সমাজ মঙ্গল হবে। আমরা যার জন্য এখানে বাজারঘাট স্টেডিয়াম সূচনা করেছিলাম, এমবিবি স্টেডিয়াম করেছিলাম, উদয়পুর স্টেডিয়াম করেছিলাম, এক এক করে, এবং নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে নিয়ে আমরা সেদিন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যে এক সূত্রে গাঁথতে হবে শুনে। কারণ এই রিজনের বহু প্রতিভা আছে, তাদেরকে তুলে আনার যে সুযোগটা, সেই সুযোগটা নেওয়ার জন্য এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত জরুরি। এবং যার জন্য এই সমস্ত অনুষ্ঠান থেকে উঠে এসেছে যারা, তারা আমাদের রাজ্যের মুখ, দেশের মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন সময়, তাদের প্রতিভা, তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে।